এটা নিয়ে আসলে আপনাকে প্রশ্ন করে আমরা একটু নির্বাচন বিষয়ে একটু আমরা যাব, যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি একটু মানে আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকেই আমরা যাব, নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব, নাকি আমরা একটু এন্টি আওয়ামী লীগ যেদিকে যায় তার একটু উল্টা দিকে যাব, কি একটু আমাদের যদি বলতেন। বেশা ফারানা, সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য। খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্ল্যাকার্ড হাতে। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো, সেই প্ল্যাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই, ভাত নাই, চাল নাই, ইলিশ খাবো কোথা থেকে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্ল্যাকার্ডে। সেখানে ছাত্রলীগ হামলা করেছে, সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারেই দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোনো রকম কোনো রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই, কোনো রকম রাজনৈতিক মিছিল ছিল না, কোনো রকম সমাবেশও ছিল না। এটা একেবারেই সবার সঙ্গে মিশে গিয়ে তাদের কথা তাদের মতন করে লেখা। সেখানেও কিন্তু হামলা করেছে ছাত্রলীগ। অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে। ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই। ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না, এটুকু হলেই যথেষ্ট, ভিন্ন হওয়ারও দরকার নাই। আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোনো মন্তব্য আপনি এখন আর নিতে পারছেন না। একটা প্রশ্ন করতে পারি? যে মানে আপনি তো আসলে আমি জানি না, মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন কিন্তু অনেকদিন আছেন, আপনি কি কোনো মানে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো, যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না, আমরা টাকা নাই তো এটা করতে পারি না, এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান, আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা? দেখা উচিত কি উচিত না সেটা অন্য কথা, মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব খুবই অভিনব। হ্যাঁ, খুবই অভিনব, কিন্তু কোনো অভিনব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ বাংলাদেশে? খুবই হতে পারবে। আমি বলতেছি আমার পয়েন্টটা সেটাই যে অভিনব, নিশ্চয়ই অভিনব। আমি পহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন, আমার 91 থেকে 96 স্মৃতি আমি বলছি, আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম, মা আমাকে নিয়ে যেতেন। তো আমরা পারিবারিক ভাবেই এই দিনগুলো পালন করতাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরতাপ যে আসলে আমাদের আম্মারও বয়স হচ্ছে, সুতরাং আমাদের পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপির সময়ের কথাটা তুললেন সুভাষ দা, 91 থেকে 96 কিন্তু আমরা রেগুলার গিয়েছি, কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি। পরে যখন 96 থেকে 2001-এ আওয়ামী লীগ সরকার আসলো, তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে বোমা হামলা হয় এবং তারপর থেকেই মূলত আমরা পিছিয়ে গেছি। আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে, আমরা আর সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার। তারপরে কিন্তু 2001 থেকে 2006 ঠিক পালন হয়েছে রমনা বটমূলে প্রোগ্রাম, কোনো প্রবলেম হয়নি। মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি। আপনার জানা আছে কিনা যে সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনার জানা আছে কিনা? বিএনপি কি খালেদ? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খালেদ আমার জানা নেই। আমি এটুকু বলতে পারি যে দুটো খুব চরমপন্থী গ্রুপ আমি দেখতে পাই, যেহেতু এখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে, কমন পিপল কি চিন্তা করছে। আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ। একটা গ্রুপ বলছে এটাই করতেই হবে, এটা না করলে আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি না, আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না, আমি সংস্কৃত মনা না, আমার রুচির সমস্যা আছে, এটা আমাকে করতেই হবে। আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্ম বিদ্বেষী, আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই, আমি মুসলমান না। এই যে দুটো ভয়ঙ্কর চারপাশে দেখি, এই দুই দলের কোন দলে বিলং করে বিএনপি? এই দুই দলের আপনি কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য একটু আগে নিজে পড়ে শুনিয়েছেন, কোট করেছেন। আপনি বলেন বিএনপি কোন দলে বিলং করে? বিএনপি কোন দলে বিলং করে না। কিন্তু আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে এই দুই দলই আছে। আপনি যদি বলতেন তিন দল আছে তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা। আমি ভাবছি যে বিএনপিও এই দুই দলের কোন একটা দলে ইনক্লুডেড। না, আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি, দুটো ভীষণ শক্ত মতের দুটো দল
যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে, মানে সে নিজেকে সঠিকতম মনে করে এবং অপর প্রান্তে যে আছে সে হচ্ছে একদম ভুল। সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে, আমি ঠিক জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম, বামের ডান, বিএনপি মধ্যপন্থী দল, এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি, আপনারাও পড়ে শোনালেন, আমি মানে রিপিট করছি না। ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই। আর একটা কথা আমি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে একটু বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন 17 বছর ধরে আমরা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের 52 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায়, আর 10 বছর আওয়ামী লীগের প্রধান মিত্র যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, সেই জাতীয় পার্টি 10 বছর, অর্থাৎ মোট 34 বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে। তারপরেও বিষ বাষ্প তারা সরাতে পারলো না। এখন 15 বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশ শাসন করছে, শোষণ করছে, তাদের মত চাপিয়ে দিচ্ছে, তারপরেও তারা বিষ বাষ্প সরাতে পারে না। একটা কারণ কি এরকম হতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক, কিন্তু মানে রোগ সংক্রামক, স্বাস্থ্য তো সংক্রামক না আসলে, আপনি ক্ষমতায় থাকেন না থাকেন, যে বীজ বাষ্পের ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আসলে বীজ বাষ্প সংক্রামক। আমরা বলি ব্যাধি সংক্রামক, একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে, ব্যাধি নিরাময়ও হয়। ব্যাধি যদি নিরাময় না হতো তাহলে তো মানুষ বাঁচতেই পারতো না। তো যাই হোক, এটা তারা করেনি। আমার মনে হয় ফারহানা পয়েন্ট পরিষ্কার করেছেন এবং খুবই চমৎকার ভাবে করেছেন। আমি একটা কথা একটু সুযোগ চাই। প্লিজ। তারা তো এটা বিষ-বাষ্প পরিষ্কার দূরে থাক, আপনি যদি ধারাবাহিকভাবে 2012 পরে বাংলাদেশে কি হয়েছে একটু দেখেন, সেই রামু, নাসিরনগর, হোমনা, কলমাকান্দা, তারপরে আপনার যশোর, নড়াইল, মানে এমন কোন জেলা নাই। এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে, কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুজে থাকেন। আমি যখন কথা বলছিলাম, এক মিনিট ভাইয়া, আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন, আমি জানি না উনি হাসেন কি করে। একটা ঘটনারও বিচার হয়নি খালেদ, এবং তারাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদই বলছে যদি বিচার হতো, যদি সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি কাউকে দেয়া হতো, তাহলে এই ফেসবুককে কেন্দ্র করে প্রতিটা ঘটনা আপনি দেখবেন ফেসবুকে কিছু এসছে। এই যে আমার মনে হয় বেরিসা ফারহানা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আসলে তুলে ধরেছেন, সাম্প্রদায়িকতা বা বিষ নিয়ে। আমরা একটু জনাব শিবু শেখর, আপনি যদি খুব অল্প কথায় উত্তর দিতেন, কারণ আমরা নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের নির্বাচন নীতিমালা নিয়েও কিছু কথা বলতে চাই। তার আগে জনাব শিবু শেখর চাই যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামু থেকে শুরু করে নাসিরনগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি, বেরিসা রুমিন ফারহানা প্রশ্ন করেছেন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই জনাব শিবু শেখর। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ডয়েচে ভ্যালি যেই পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে, সেখানে অন্তত আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখতে পারিনি। এখন ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে আমাকে দেখলেন, আমি হাসছি না কিভাবে হাসছি আমি বুঝতে পারলাম না। যাই হোক, তার কাছে অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে। একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে বলা দরকার যে হাসির শব্দ শোনা যায় সুভাষ সিংহ রায়। ঠিক আছে, হ্যাঁ, দেখা শব্দ, ধন্যবাদ। দেখা শোনাও তো একসাথে। হ্যাঁ, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, 1973 সালে সংবিধানের 12 এবং 78 অনুচ্ছেদ, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা খুব বেশি ভালো বুঝবেন, যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলা